টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার ফর্মের অবস্থা যেমনই হোক না কেন, টি-20 ক্রিকেটে তাদের আধিপত্যটা ঠিকই ধরে রেখেছে। ঠিক মনে হলো ওই সাউথ আফ্রিকা সফরে ইন্ডিয়ান এই টি-20 টিমটা যেখানে শেষ করেছিল ঠিক আবার এদিন ওই জায়গা থেকেই শুরু করলো। তো কলকাতার ইডেন গার্ডেন্সে এদিন প্রথম টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত আর ইংল্যান্ড। তো ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর ভারতের বোলিং ইনিংসের শুরুটা চমৎকার হয়েছিল। আর্শদীপ সিং ইনিংসের একদম থার্ড বলেই তিনি তুলে নিয়েছিলেন ডেঞ্জারাস ফিল সল্টের উইকেটটা। ফিল সল্ট যিনি কিনা গত বছর আর কি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছিলেন, যে কারণে এই ইডেন গার্ডেন্সটা তার ছিল একেবারে ঘরের মাঠ। এই মাঠে তিনি বেশ কিছু ভালো ভালো নক খেলেছিলেন। তো তাকে শুরুর দিকে ফেরানোটা খুবই প্রয়োজন ছিল টিম ইন্ডিয়ার। তো সেই কাজটাই করলেন আর্শদীপ। একটা চেঞ্জ অফ পেসের ডেলিভারিতে তাকে ওই জায়গায় পুরোপুরি ভরকে দিয়েছিলেন। আর ওই ফিল সল্ট বলটা যে এক্সপেক্টেড বাউন্সে আশা করেছিলেন সেই আর কি বাউন্সে তিনি পাননি, কিছুটা লো হয়ে গেছিলো। ফলে পুল করতে গেছিলেন তিনি, একদমই কানেকশন হয়নি ব্যাটে বলে। লিডিং এজ হয়ে তিনি ক্যাচ আউটের শিকার হলেন। ওই সঞ্জু স্যামসন ওই জায়গায় একটা ইজি কমফোর্টেবল ক্যাচ নিলেন, ফলে কোনো রানের খাতা না খুলতে পেরেই ওই জায়গায় ফিল সল্ট প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন। এরপর ওই বেন ডাকেট আর 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন এদিন তাদের ক্যাপ্টেন জস বাটলার। জস বাটলার তো ইনিংসের শুরু থেকে নেমেই একবারে তার পুরনো মেজাজেই একেবারে ওই অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন। আর অপরদিকে বেন ডাকেটও দেখছিলাম ওই আর্শদীপকে তিনি একটা স্কুপ করতে গেছিলেন, কিন্তু আর্শদীপ খুব বুদ্ধিমত্তার সাথে একবারে মানে খুবই একটা ওয়াইডিশ ডেলিভারি করেছিলেন, কিন্তু তারপরেও বেন ডাকেট ওই জায়গায় বুদ্ধি খাটিয়ে ওই বলটাকে তিনি থার্ড ম্যান দিয়ে ক্লিয়ার করেছিলেন। বাউন্ডারি একটা পেয়েছিলেন, কিন্তু তার ঠিক পরের বলেই আর্শদীপের সাথে মাইন্ড গেমে ওই বেন ডাকেট টিকতে পারলেন না। চেঞ্জ অফ পেসের একটা ডেলিভারি করেছিলেন আর্শদীপ। তো ফলে ওই জায়গায় বেন ডাকেট তাকে একটা বড় শট খেলতে গেছিলেন লং অফের উপর দিয়ে, কিন্তু কানেকশনটা ঠিক মতো না হওয়ায় ওই জায়গায় রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তো ফলে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 2 উইকেটে 17। এরপর আমার মনে আছে তাদের ইনিংসের ওই 4th ওভারে হার্দিক পান্ডিয়াকে পিটিয়ে 4টা বাউন্ডারি নিয়ে কি 1 ওভারে তুলে নিলেন 18 রান ওই তাদের ক্যাপ্টেন জস বাটলার। তো প্রথম আর কি যে দুটো শট তিনি খেলেছিলেন ফ্লিক শট, অসাধারণ চমৎকার ছিল। তো যাই হোক আর কি ওই ওভারটা থেকে বলতে গেলে মোমেন্টামটা কিছুটা ইংল্যান্ডের দিকে কিন্তু শিফট হয়ে গেছিল। এরপর প্রথম পাওয়ার প্লে শেষে 6 ওভার শেষে তারা তুলে ফেলে 2 উইকেটে 46। হ্যারি ব্রুক আর ওই জস বাটলারের পার্টনারশিপটা বেশ জমে উঠেছিল। এরপর 7ম ওভারে আকসার প্যাটেল যখন প্রথম আর কি অ্যাটাকে এলেন, ওই আর কি তাকে সেকেন্ড বলেই দেখলাম হ্যারি ব্রুক তাকে এক্সট্রা কাভারের উপর দিয়ে চমৎকার একটা ছক্কা মারলেন। তো ওই ছক্কার সাথে সাথে ইংল্যান্ডের 50 রানের গন্ডি টপকে যায়। এরপর ওই ওভারটা থেকে নিলেন তারা 15 রান। এরপর বরুণ চক্রবর্তী তার ঠিক পরের ওভারই যখন অ্যাটাকে এলেন, তিনি তার আগে ওই পাওয়ার প্লের ওই লাস্ট ওভারে বল করতে এসে 8 রান কনসিড করেছিলেন। কিন্তু ওই ওভারে আর কি যখন ওই 8th ওভারে বল করতে এলেন, সেকেন্ড বলে তিনি একটা বাউন্ডারিও দিয়ে দিয়েছিলেন ওই হ্যারি ব্রুককে, একটা কাট করে তিনি ওই জায়গায় চমৎকার একটা বাউন্ডারি তুলে নিয়েছিলেন। কিন্তু তার ঠিক পরের বলই বরুণ চক্রবর্তী একটা অসাধারণ কামব্যাক করলেন। তো ওই জায়গায় বরুণ চক্রবর্তীর গুগলিটা একেবারেই পিক করতে পারেননি হ্যারি ব্রুক, ফলে লাইন মিস করে তিনি বোল্ড হয়ে গেলেন। তো হ্যারি ব্রুক বেশ ভালো একটা ইনিংস খেলছিলেন, বাটলারের সাথে তার 48 রানের পার্টনারশিপটা ওই জায়গায় ভেঙে গেল। ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 3 উইকেটে 65। এর ঠিক 1 বল পরই ওই ডেঞ্জারাস লিভিংস্টোনের উইকেটটাও তুলে নেন এই বরুণ চক্রবর্তী ওই সেম ওভারই। তো বরুণ চক্রবর্তী ওই জায়গায় আবারও একটা তিনি গুগলির ফাঁদ পেতেছিলেন। ওই দেখলাম হ্যারি ব্রুকের শটটা আর কি তিনি নেগোশিয়েট করতে গেছিলেন ওই উইকেট ছেড়ে এক্সট্রা কাভারের উপর দিয়ে ক্লিয়ার করতে গেছিলেন, কিন্তু ওই বরুণ চক্রবর্তী ওই চেঞ্জ অফ পেস করেছিলেন আর কিছুটা আর কি ওই জায়গায় আর কি লেংথের হেরফের করেছিলেন। তো ওই জায়গাটায় আর কি পিক করতে পারলেন না ওই লিভিংস্টোন, ফলে তিনিও ওই হ্যারি ব্রুকের মতো আর কি বোল্ড হয়ে আউট হয়ে গেলেন। ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 4 উইকেটে 65। এরপর ক্রিজে এসেছিলেন জ্যাকব বেথেল। তো জ্যাকব বেথেলের উপর আর কি টিম ম্যানেজমেন্টের অনেক ভরসা ছিল। তো জ্যাকব বেথেল আর ওইদিকে আর কি তাদের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে একটা 18 রানের জুটিও হয়েছিল। 18 রানের জুটি হলেও কিন্তু জ্যাকব বেথেল ইনিংসের শুরু থেকে খুবই স্ট্রাগল করছিলেন। বাটলারকে সাপোর্ট দেওয়া তো দূরের কথা, উল্টে বরং বাটলারকে ওই জায়গায় তিনি চাপে ফেলে দিয়েছিলেন, যে বাটলার কিনা ইনিংসের শুরু থেকে দারুণ টাচে ছিলেন। তো তার মধ্যেই বাটলার নিজের 50টা তুলে নিয়েছিলেন। তখন আর কি এমনই একটা অবস্থা দাঁড়িয়েছিল যে 81 রানের মধ্যে বাটলার একাই করেছিলেন তখন 50। বাটলার একাই বলতে গেলে ইন্ডিয়ান বোলারদের এগেনস্টে লড়ে যাচ্ছিলেন। তো এরপর জ্যাকব বেথেল বললাম আর কি শুরু থেকেই স্ট্রাগল করছিলেন। এরপর যখন তিনি প্রথম তার বড় শটটা খেলতে গেলেন হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে, ওই আর কি মিড উইকেটে ওই জায়গায় তিনি জমা পড়ে গেলেন ওই অভিষেক শর্মার হাতে। মাত্র 7 রান তিনি করেছেন ওই 14 বল খেলে। ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল 5 উইকেটে 83। এরপর তাদের ওই জেমি ওভারটন ক্রিজে আসে। জেমি ওভারটন আর ওই জস বাটলারের মধ্যে একটা 12 রানের জুটি গড়ে ওঠে। জেমি ওভারটন কিছুটা কিন্তু তিনি চেষ্টা করছিলেন, ওই জ্যাকব বেথেলের মতো অত আর কি বল ওয়েস্ট করছিলেন না, কিন্তু তাদের জুটিটা ওই জায়গায় খুব বেশিক্ষণ টিকলো না। জেমি ওভারটনের উইকেটটা ওই জায়গায় তুলে নিলেন আকসার প্যাটেল। এরপরে আর কি ক্রিজে আসেন গাস অ্যাটকিনসন। তো গাস অ্যাটকিনসন আর ওই জস বাটলারের মধ্যেও একটা ওই 8 রানের মতো পার্টনারশিপ হয় সম্ভবত। তো ওই গাস অ্যাটকিনসনের উইকেটটাও ওই জায়গায় তুলে নিলেন এই আকসার প্যাটেলই। ওই আর কি তাকে একটা ডাউন দ্য গ্রাউন্ডে একটা আর কি স্টেপ আউট করে বড় শট খেলতে গেছিলেন। তো
তো লাইন মিস করে ওই জায়গায় তিনি স্টাম্পড আউট হয়ে গেলেন। সঞ্জু স্যামসন ওই জায়গায় স্টাম্প করতে কোনো রকম ভুল করেনি। ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল 7 উইকেটে 103। এরপর তখন ইংল্যান্ডের একমাত্র আশা ভরসা বলতে তাদের ক্যাপ্টেন জস বাটলার, তিনি কিন্তু দুর্দান্ত টাচে ছিলেন। উইকেটের এক পাশ থেকে আর কি তিনি দেখছিলেন যে তার নন স্ট্রাইকের ব্যাটাররা একে একে নিজেদের উইকেটগুলো ছুড়ে দিয়ে আসছিলেন। তো বাটলার তারপরে বলতে গেলে ওই মানে যখন আর কি ওই স্লগ ওভারে যখন আর কি ডেঞ্জারাস আরও তার হয়ে ওঠার কথা, অলরেডি তখন 60+ রান তিনি করেই ফেলেছিলেন। বরুণ চক্রবর্তী তার স্পেলের একবারে লাস্ট ওভারে তিনি বল করতে এসে তুলে নিলেন ওই ডেঞ্জারাস জস বাটলারের উইকেটটা। তার আগে কিন্তু বরুণ চক্রবর্তীকে যে বলে তিনি আউট হয়েছেন একটা ওই মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন। তারপরে বরুণ চক্রবর্তী ওই জায়গায় কিছুটা জাস্ট ওই লেংথের হেরফের করেছিলেন আর সামান্য একটু বলের পেসটাকে অফ করে দিয়েছিলেন। তো ওতেই আর কি ধরা খেয়ে গেলেন বাটলার। আর ডিপ মিড উইকেট থেকে দৌড়ে এসে একটা অসাধারণ একটা চমৎকার ক্যাচ নিয়েছেন ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি। তো তখন ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল 8 উইকেটে 109। বাটলার ওই 68 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত গেলেন। তো এরপর নবম উইকেটে ওই জোফরা আর্চার আর আদিল রাশিদের মধ্যে আবার একটা 21 রানের পার্টনারশিপ গড়ে ওঠে খুবই সারপ্রাইজিংলি। যেখানে আর কি মেন ব্যাটাররা বা অলরাউন্ডাররা পুরোপুরি ফেল করেছেন, সেখানে এই টেল এন্ডারে থাকা এই একবারে ইংল্যান্ডের দুই আর কি মেন বোলার, স্ট্রাইক বোলার, তারা কিনা 21 রানের একটা পার্টনারশিপ গড়েছে। তাদের জন্যই মূলত ইংল্যান্ডের স্কোরটা ওই 120-125 পেরিয়েছিল। তারপরেও তারা কিন্তু একবারে ইংল্যান্ডের ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে গেছিলেন, মানে একবারে প্রায় তারা পুরো 20 ওভারই খেলেছেন। তো ইংল্যান্ডের ইনিংস শেষ হতে যখন ওই 2 বল মতো বাকি, তখন হার্দিক পান্ডিয়া ওই একবারে লাস্ট ওভারে তিনি এসে তুলে নিলেন ওই জোফরা আর্চারের উইকেটটা। আর এরপর ইনিংসের একবারে লাস্ট ডেলিভারিতে সঞ্জু স্যামসন ওই জায়গায় রান আউট করে দিয়েছিলেন, ফলে ইংল্যান্ডের স্কোরটা শেষ হয়ে গেল মাত্র 132 রানে। তো ভারতের সামনে 133 রানের টার্গেট দাঁড়ালো। তো এই জায়গায় ভারতের ইনিংসের শুরুটাও কিন্তু বেশ ভালোই করেছিল তাদের দুই ওপেনার। প্রথম ওভারটা আর কি ওই জোফরা আর্চার দারুণ করেছিলেন, মাত্র 1 রানই তিনি কনসিড করেছিলেন। কিন্তু সেকেন্ড ওভারই ওই গাস অ্যাটকিনসন যখন আর কি বোলিংয়ে এলেন, তো তাকে ওই জায়গায় পিটিয়ে 1 ওভারেই তুললেন 22 রান ওই সঞ্জু স্যামসন। 4টা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি সহযোগে তিনি ওই 22 রান তুলে ফেললেন। আর এর ঠিক পরে মানে থার্ড ওভারে যখন আবার জফরা আর্চার ফেরত এলেন, ওই অভিষেক শর্মা আরেক ওপেনার তাকে কিন্তু পিটিয়ে ওই জায়গায় 10টা রান মতো তুলে নিয়েছিলেন। তো এরপর অপর পাশ থেকে সঞ্জু স্যামসন তিনিও আর কি রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, কিন্তু সঞ্জু ওই জায়গায় আর কি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারলেন না। 20 বলে 26 রান করে তিনি আউট হয়ে গেলেন ওই জফরা আর্চারের ডেলিভারিতে। তো ভারতের স্কোরটা তখন হয়ে গেল 1 উইকেটে 45। এর ঠিক পরেই মানে সূর্যকুমার যখন আর কি ওই নাম্বার 3তে ব্যাটিং করতে নামলেন, তার ঠিক 2 বল পরেই সূর্যকুমারও আর কি ওই ম্যানুফ্যাকচারিং শট খেলতে গিয়ে ওই আর কি বলতে গেলে ওই ফাইনালে ক্লিয়ার করে ওই বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা তিনিও ছুড়ে দিয়ে আসেন লিডিং এজ হয়ে। এরপর থার্ড উইকেটে ওই তিলক ভার্মা আর অভিষেক শর্মার মধ্যে একটা 84 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপটাই ভারতকে একেবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে বলতে হবে। তো ওই জায়গায় তিলক ভার্মা, যিনি কিনা এর আগের 2টা টি20 ম্যাচেতেই সেঞ্চুরি করেছিলেন, তো তার কিনা এই দিন রোলটা ছিল জাস্ট অ্যাঙ্করিংয়ের। মেন কাজটা করেছেন ওই অপর ওপেনার অভিষেক শর্মা। তো অভিষেক শর্মা এদিন একবার ইংল্যান্ডের বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেছেন, কাউকেই তিনি রেয়াত করেননি ওই জায়গায়। একমাত্র বলতে হবে ওই জোফরা আর্চারই তিনি একটু ভদ্রস্থ বোলিং করেছেন, মানে ওই আর কি ইকোনমির দিক থেকে দেখলে। আর এছাড়া তিনি 2টা উইকেটও পিক করেছেন। আর এছাড়া বলতে গেলে ইংল্যান্ডের ওভারঅল মানে বোলিং লাইন আপ একেবারে পুরোপুরি ছন্ন ছাড়া হয়ে গেছিল ওই অভিষেক শর্মার অ্যাটাকের কাছে। 8টা ওভার বাউন্ডারি, 5টা বাউন্ডারি সহযোগে তিনি মাত্র 34 বল খেলে 79টা রান তিনি করেছেন। কিন্তু ওই জায়গায় আমি বলবো ওই অভিষেক শর্মা যখন মাত্র 29 রানে ব্যাটিং করছিলেন, তখন ওই জায়গায় তার একটা সহজ কট অ্যান্ড বল ওই জায়গায় মিস করেছিলেন আদিল রাশিদ। মানে খুবই একটা ইজি চান্স ছিল, ওই ক্যাচটা যদি ধরতে পারতেন আদিল রাশিদ, তাহলে ম্যাচটা হয়তো বা খানিকটা জমে গেলেও যেতে পারতো। যদিও ইংল্যান্ডের এই ম্যাচ জেতার খুব একটা সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে, তাদের রানটা খুবই কম হয়ে গেছিলো, কিন্তু কিছুটা আর কি ম্যাচটা জমে উঠতো। আর এছাড়া তিলক ভার্মা তার আর কি মানে ইনিংসের একদম ফার্স্ট ডেলিভারিতেই তিনি একটা আউটসাইড এজ হয়ে গেছিলেন, কিন্তু বলটা যদি আরেকটু শর্ট হাইটে থাকতো না, ওই জায়গায় কিন্তু উইকেট কিপার ফিল সল্ট তার ক্যাচটা কিন্তু পেয়ে যেতেন। তো অভিষেক শর্মা এদিন মানে ওই মাত্র 20 বলে নিজের 50টা তুলে নিয়েছিলেন। আর ওই যে বললাম তাদের ওই অভিষেক শর্মার তিলক ভার্মার মধ্যে 84 রানের পার্টনারশিপটাই ভারতকে একবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। অভিষেক শর্মা যখন ওই জায়গায় আদিল রাশিদকে একটা বড় শট খেলতে গিয়ে আউট হলেন, ভারতের স্কোরটা অলরেডি তখন 125-এ পৌঁছে গেছে আর জয়ের জন্য মাত্র 8 রান বাকি ছিল। তো ওই বাকি 8 রান তুলতে ওই হার্দিক পান্ডিয়া তিলক ভার্মার খুব একটা বেগ পেতে হয়নি। তো ভারত আর কি ওই জায়গায় 43 বল হাতে রেখে তার এই প্রথম ম্যাচটা আর কি ইংল্যান্ডকে পরাস্ত করে, ফলে 7 উইকেটের ব্যবধানে প্রথম টি20 ম্যাচে ভারত জয় পেয়ে 1-0 ব্যবধানে এই সিরিজে এগিয়ে যায়। এবারে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই প্রথম টি20 ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ভারতের এই ওভারঅল মানে দুর্ধর্ষ বোলিং এফোর্টটা। একমাত্র হার্দিক পান্ডিয়া ছাড়া ভারতের সব বোলারই ছিল যথেষ্ট ইকোনমিক্যাল, আর যথেষ্ট তারা শুরু থেকে ইংল্যান্ডের ব্যাটারদের প্রেসারে রেখেছিল, যার ফলে ওই একমাত্র হ্যারি ব্রুক আর জস বাটলারের ওই 48 রানের পার্টনারশিপ ছাড়া সেভাবে আর কি ইংল্যান্ডের কোনো ব্যাটারি বা কোনো পার্টনারশিপই ভারতের এগেনস্টে মানে বোলারদের এগেনস্টে মাথা তুলে দাঁড়াতে পারেনি। তো ওই বোলারদের দুর্ধর্ষ বোলিং এফোর্টটাকে আপনারা টার্নিং পয়েন্ট বলতে পারেন, কিংবা বলতে পারেন ওই যে বললাম অভিষেক শর্মা যখন
29 রানে ব্যাটিং করছিলেন, তার ওই সহজ কট অ্যান্ড বলের সুযোগটা মিস করেছিলেন আদিল রাশিদ, ওটাকেও আপনারা টার্নিং পয়েন্ট হিসেবে তুলতে পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় সেটা কি জানেন? ওই বরুণ চক্রবর্তীর ওই অষ্টম ওভারে বোলিং করতে এসে ওই 3 বলের মধ্যে তিনি যে দুইটা উইকেট তুলে নিলেন, প্রথমে হ্যারি ব্রুক আর তারপর লিয়াম লিভিংস্টোন। ওই 2টা উইকেট চলে যাওয়ার পরই ইংল্যান্ডের ব্যাটিং এই সেট আপটা পুরোপুরি ছন্নছাড়া হয়ে যায়। তার আগে যখন ওই বাটলার আর হ্যারি ব্রুকের মধ্যে 48 রানের জুটিটা গড়ে উঠেছিল, ইংল্যান্ড কিন্তু বেশ কমফোর্টেবল একটা পজিশনে ছিল। ওই পার্টনারশিপটা যদি আরেকটু বড় হতো আর তার পরের দিকের ব্যাটাররা যদি একটু সাপোর্ট করতেন, ইংল্যান্ড কিন্তু অনায়াসই 180 বা 190 প্লাসে পৌঁছে যেতেই পারতো। কিন্তু ওই আর কি বরুণ চক্রবর্তীর এক ওভারে মানে ওই 3 বলের মধ্যে দুইটা উইকেট তুলে নেওয়ার পরই ইংল্যান্ডের বললাম আবারও ওই ব্যাটিং আর কি লাইন আপটা পুরোপুরি ছন্নছাড়া হয়ে যায়, যার ফলে ভারতের মানে সামনে তারা একবারে আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি বাকি ব্যাটাররা। তো আমার কাছে ওই বরুণ চক্রবর্তীর ওই 3 বলের মধ্যে 2 উইকেট তুলে নেওয়াটাই হচ্ছে মানে ওই হ্যারি ব্রুক আর লিভিংস্টোনের উইকেটটা তুলে নেওয়াটাই হচ্ছে এই প্রথম টি20 ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, আর যদি না হন তাহলে ডেফিনেটলি আপনার টার্নিং পয়েন্টটা কমেন্টে জানাবেন।